গ্রুপে এই যে এই মহিলা কি বলতে চাইছিলাম, বেটি বলতে চাইছিলাম, যাই হোক এই মহিলা যে আসসালামু আলাইকুম। তোষানকে পড়াচ্ছিলাম, পড়ানো শেষ হইতে হইতে হঠাৎ করে মনে হলো একটু পিঠা খাই। তেলের পিঠাটা আমার খুবই মজা লাগে, বাট তেলের পিঠা সবসময় একরকমভাবে বানালে আমার ফুলে না, কিন্তু এইভাবে বানালে অবশ্যই ফুলবে। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা ভাজা না, কাঁচা সুজি। মনে করেন একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। এটা কয়েকদিন আগেও আমি শেয়ার করেছিলাম, বাট আজকে একটু ভিন্নভাবে বানাবো। এখানে স্বাদ অনুযায়ী চিনি দিলাম, চিনিটা খুব বেশি দেই নাই, কারণ মিষ্টিটা খুব বেশি খাবো না। শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশাই নিলাম। পাশে তাবিবকে দেখতে পাচ্ছেন টুকটাক করে কাজ করতেছে আমার সাথে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, দিলে টেস্টটা একটু বাড়বে। আবার খুব ভালোভাবে গুঁড়া দুধ সহ সবগুলো শুকনো উপকরণ একটু সুন্দর করে মিশাই নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব একটা ডিম। ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ডিমটা দিলে পিঠাগুলো খুব বেশি সফট হবে। এবার যে ডিমগুলো আনা হয়েছে প্রায় প্রত্যেকটা ডিমেই 2টা করে কুসুম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কোরানো নারিকেল। নারিকেল কোরানো অবস্থায় আমি ডিপে রেখে দিয়েছিলাম, তো ডিপ থেকে বের করে একটু মাইক্রোওয়েভে দিয়ে ডিফ্রস্ট করে নিয়েছি। খুব ভালোভাবে এগুলোকে মাখাই নিলাম। এ পর্যায়ে অল্প অল্প করে পানি অ্যাড করব আর মাখাতে থাকবো। তো টেক্সচারটা আপনারা লাস্ট পর্যায়ে গিয়ে বুঝতে পারবেন যে এটার টেক্সচারটা কেমন থাকবে। খুব সুন্দর করে হাত দিয়ে মাখাতে হবে, যেহেতু নারিকেল আছে, সুজি আছে, এগুলোকে একটু স্মুথলি মিশাই নিতে হবে আর কি। এটা খুবই মজাদার একটা পিঠা। আরও একটু পানি অ্যাড করলাম, পানিটা হালকা কুসুম গরম পানি হতে হবে, যাতে আঙ্গুল চুবিয়ে রাখতে পারেন। খুব ভালোভাবে মাখানোর পরে এখন আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের হুইক্সটা দিয়ে, হুইক্সই বলে তো এটাকে, না, এটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশাই নিচ্ছি। আপনারা ইচ্ছা করে ব্লেন্ডারও মিশাতে পারবেন, আর ইচ্ছা করলে একটা চামচ দিয়ে, কাঁটা চামচ বা হ্যান্ড হুইক্স দিয়েও খুব সুন্দর করে মিশিয়ে নিতে পারবেন। খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার দিয়ে আরেকটু নেড়েচেড়ে এটাকে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে এটার টেক্সচারটাকে আরেকটু অ্যাডজাস্ট করে নিব। এটা খুব বেশি পাতলা হবে না, আবার একদম ঘনও হবে না, বাট হালকা একটু ঘন থাকবে। এটাকে মাখানোর পরে 15 মিনিটের জন্য আমি রেখে দিব রেস্টে। তো ঠিক আছে, ফিরে আসছি 15 মিনিট পর। তো 15 মিনিট পরে ফিরে এসেছি, আবারও হালকা একটু মাখাই টাখাই নিচ্ছি। এরকমই থাকবে টেক্সচারটা। চুলায় তেল গরম হয়ে গেছে, আর এই পর্যায়ে চালটা কমিয়ে দিয়েছি। আর এই তো এখন পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এটার শেপ যে একদম গোলই হতে হবে এমন কোনো কথা নেই, এটার শেপ যে কোনো রকম হলেই হবে, বাট পিঠাগুলো খেতে খুব মজা হবে। আর প্রতিটা পিঠা এত সুন্দর ফুলে, মানে দেখতেই শান্তি লাগে আসলে। তো ঠিক আছে, এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে বিকালের নাস্তাটা শেষ করি। তারপরে যা যা করবো স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর কি। পিঠা টিঠা একসময় বানাতে পারতাম না, এখন আসলে বয়সের সাথে সাথে আলহামদুলিল্লাহ সব শিখে গেছি। এত গরম লাগতেছে, রান্নাঘর থেকে কাজ করে আসছি না, মানে প্রচুর পরিমাণে গরম লাগতেছে। আমাদের এখানেও কিন্তু অনেক গরম। তো অনেকগুলাই পিঠা হয়েছে মার্শাল্লাহ। এই যেখানে একটু রাশিদা ভাবিদের জন্য নিছি, ভাবিদেরটাও দিব। ভাই এই পিঠা খেতে খুব পছন্দ করে। আজকে তো আবার একটু নারিকেল টারিকেল দিয়ে বানাইছি। তো তোষান খাইলো, তোষানও মজা করে খাইছে, আমি নিলাম। তোষানের বাবাকে ডাকবো না আজকে, কারণ তোষানের বাবা আজকে অফিস থেকে 4:30টার দিকে চলে আসছে, কারণ তার মাইগ্রেনের ব্যথা উঠছে। মাইগ্রেনের ব্যথা যার উঠে সে জানে এটা কী পরিমাণ ভয়াবহ একটা জিনিস। তো অফিস থেকে বাসায় এসে একটা ওষুধ খেয়ে সে ঘুমাই গেছে। তো আমার কথা হলো ঘুমাক, যতক্ষণ পর্যন্ত তার ঘুম সে নিজে থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে ডাকবো না, কারণ মাইগ্রেনের ব্যথা হলো মারাত্মক জিনিস। তো আমি তোষানকে একটু পড়াইলাম, কালকে ওর একটা এক্সাম আছে, জানি না যাইতে পারবে কিনা। ওরও ঠান্ডা লাগছে, আজকে স্কুলে যাইতে পারে নাই। তো আমি এই যে পিঠা নিয়ে একটু রাশেদা ভাবির এখানে যাচ্ছি, ভাবিকে একটু পিঠা দিব, তারপরে আমি আর ভাবি একটু নিচে হাঁটাহাঁটি করব। বেশ কয়েকদিন হয়ে গেছে নিচে হাঁটতে যাওয়া হয় না, একটু হাঁটতে গেলে ভালো লাগে, ভাবির সাথে গল্প করি, সুন্দর একটা সময় কাটে। ভাবিকে বললাম যে ভাবি আপনাদের ফ্লোরে দাঁড়ান, আমি নামতেছি। এই যে ভাবি, নিচে গেছিলাম, ভাবির সাথে কতক্ষণ গল্প গুজব করলাম, হাঁটাহাঁটি করলাম, তারপরে বাসায় এসে টুকটাক কিছু কাজ করলাম, ছোটোখাটো কিছু কাজ। এরপরে তাবিবের একটু কাশি হচ্ছে, তাবিবকে একটু ঘরোয়া টোটকা বানাই দিলাম। তাবিব কই, খেয়ে নাও মা। মধু, গরম পানি আর লেবু দিয়ে একটা ঘরোয়া টোটকা বানাই দিছি, এটা খাইলে কাশিটা, এই যে আসো বিসমিল্লাহ বলে খেয়ে নাও। এই যে ওইটা, এটা হোম রেমেডি, হ্যাঁ, ফর ইউর কফ। নাও নাও, হাতে নাও। আমি থাক, কফ দেখাই দেবে না। হয়েছে হয়েছে, বিসমিল্লাহ বলো। অনেক মজা, খেয়ে নাও। বসে খাও, বসে খেতে, খেয়ে তাতে খেয়ে নাও, তাতে খেয়ে নাও।
বিসমিল্লাহ। হানি আছে এখানে, আর লেমন আছে, খেয়ে নাও। বিসমিল্লাহ বিসমিল্লাহ। হুম, কেন কেন কেন? আরো আরো ভালোই তো হয়েছে। হ্যাঁ ভালো তো, হ্যাঁ। আর ইয়েলো কেন? ওইটা হানি দিছি যে জন্য। ও হোম রেমেডি, হোম রেমেডি। আজকে তুমি শুনতেছ, আমার এক আপু আর কি লন্ডন থাকে, তো ওই আপু বলতেছিল ওদেরকে হইলো ভিটামিন বি খাওয়াইতে, বলছে আমাদের বাচ্চা কাচ্চারা তো রোদে যায় না, ওদের ভিটামিন বি এর ডিফিসিয়েন্সিটা থেকে ওদের বেশি এরকম ঠান্ডা ঠান্ডা এগুলো বেশি লাগে, ভিটামিন ডি খাওয়াইতে, মাল্টিভিটামিন ডি, ওই সূর্য থেকে যেটা পাই আর কি, সূর্য রশ্মি। আমি বলছি ঠিকই বলছো, ফার্মাসি থেকে এনে দুইটারে খাওয়াইতে হবে, কারণ ওরা তো রোদে খুব একটা যাওয়া হয় না ওদের, আমরা তো রোদে দৌড়াই বেড়াইছি, খেলছি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, সে তো খাইলো, তার ওষুধ তাকে অনেক কিছু বলেই খাওয়াইতে হয়েছে, একটা টপ সিক্রেট কথা বলে খাওয়াইতে হয়েছে। তো একটা মজার কথা বলি, মজার কথা হলো আমার এখন একটা পেজ আছে, বিজনেস একটা পেজ আছে। তো এক ভদ্র মহিলা, ওনাকে আসলে ভদ্র মহিলা আমি বলবো কিনা জানি না, ওনার নাম হলো হাসিনা আক্তার। এর আগে আমাকে জ্বালাইছে, যারা আপুকে জ্বালাইছে, রাশেদা ভাবিকে জ্বালাইছে, আমাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে মহিলা। আমার সাথে তো আমার পেজে গিয়ে নক দেয়, নক দিয়ে মানে এমনভাবে আমাকে গালাগালি করতে থাকে, মনে হয় যে আমি কোন জন্মের তার শত্রু। রাশেদা ভাবিরও বকাবকি করে, আমাকে এসে রাশেদা ভাবির নামে সুনাম করে, রাশেদা ভাবির কাছে গিয়ে আমার সুনাম করে, মানে কি যে একটা সুনাম বদনাম সব কিছু মিলায়, মানে মহিলা মনে হয় সাইকো, মাথায় সমস্যা আছে, মহিলার ছবি টবিও আছে আমার কাছে। তো যাই হোক, আমরা তো নতুন একটা পেজ খুলছি, তো পেজটা আলহামদুলিল্লাহ মোটামুটি কেএল মার্ট বিডি, আপনারা জানেন মালয়েশিয়ান প্রোডাক্ট, অথেন্টিক প্রোডাক্টগুলো আপনারা পাবেন এই পেজের মাধ্যমে ইনশাল্লাহ। তো বাংলাদেশে যে পেজটা দেখে, তো সে একটু আগে আমাকে মেসেজ দিয়ে বলছে, আপু দেখেন তো এই মহিলা কি বলতেছে। মহিলা পেজে ঢুকে একটা জিনিসের দাম জানতে চাইছে, ডেলিভারি চার্জ জানতে চাইছে। তো তারা ওনাকে ডেলিভারি চার্জ জানাইছে। উনি ওখানে লিখছেন, আমি হলো ফাতে আপুর কাছ থেকে 5,000 টাকা পাই, আপু হলো আমাকে টাকা না দিয়ে ব্লক করে দিছে, আমি জানি এই পেজের মালিক আপুকে টাকা দিতে বলেন। আরে ভাই, মানে তোদের কি খাইয়ে দেয় কোনো কাজ নাই? তোরা কি বাসায় খাওয়া দাওয়ার পর আর কোনো কাজ খুঁজে পাইস না, যে খাওয়া দাওয়া শেষ এখন একটা কাজ তো দরকার? যদি কোনো কাজ না পাও ভাই, কোনো কাজ যদি তুই না পাইস, তুই করে বলি, মানে মেজাজটা আমার খারাপ হয়ে গেছে। মানে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কেউ বলতে পারবে না আমার কাছ থেকে কেউ একটা টাকা পায় এই মুহূর্তে, ইনশাল্লাহ কেউ বলতে পারবে না। অনেক সময় রাশেদা ভাবির সাথে আমার লেনদেন থাকে, দেখা যায় ভাবি আমার থেকে পায়, আমি ভাবির থেকে পাই, তো এই মুহূর্তে সেই লেনদেনটাও নাই, আমার থেকে ভাবি পায় না, আলহামদুলিল্লাহ আমার থেকে কেউই পায় না আল্লাহর রহমতে। তো যে এই যে আমার পেজটার মধ্যে এসে তো একটা মেসেজ দিলেন, সব জায়গা থেকে যেহেতু ব্লক করা, এখন দেখছি একটা বিজনেস পেজ, এখানেও যদি একটু ঢুকে একটু নিজের নাকটা গলাইতে পারি বা নিজের যে স্বভাবের পরিচয়টা দিতে পারি, তাইলে খারাপ কি? তো যাই হোক, ব্যাপার না, আমার থেকে তুমি 5,000 টাকা পাও, সেটার প্রমাণস্বরূপ তুমি আমার কাছে যদি আসো, এসে যদি দেখাইতে পারো তুমি আমার থেকে 5,000 টাকা পাও, আপু তোমাকে আমি 10,000 টাকা পুরস্কার দিব, তুমি যদি প্রমাণ দিয়ে দেখাইতে পারো। যাই হোক, এটা কোনো বিষয় না, টপিক না, মেন কথায় আসি। মেন কথা হইলো, আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গতকাল থেকে মনে হয় টেস্টিং শুরু হয়েছে। তো অবশ্যই এটা আমাদের পুরো বাংলাদেশের জন্য খুবই আনন্দের এবং খুবই গর্বের একটা জিনিস। সবচাইতে বড় কথা, যতই আনন্দের হোক, এটা আমাদের জন্য খুবই একটা স্যাড নিউজ, কারণ এটা হলো একদম আমাদের বাড়ির সাথে লাগানো। আর এই যে অ্যাকোয়ারটা হয়েছে, যে জায়গাটা জুড়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, এখানে আমার দাদারও জায়গা আছে, আমার দাদার জায়গাও অ্যাকোয়ারে চলে গেছে। তো আমাকে আজকে ভাইয়া ফোন দিছে, সন্ধ্যার সময় ফোন দিয়ে ভাইয়া বলতেছে যে আমাদের তো অবস্থা খুবই খারাপ, এই যে ইউরেনিয়াম গ্যাস ট্যাস দেওয়া শুরু হবে, আস্তে আস্তে ধোয়া শুরু হবে, তারপরে যখন বিদ্যুৎ উৎপন্ন শুরু হবে, তখন হলো যে একটা কম্পন, সেই কম্পনে তো এলাকা পুরো কাঁপতে থাকে। নর্মালি যখন ওর ভিতরে, প্রজেক্টের ভিতরে নর্মালি যখন বড় বড় লরিগুলো যায়, বিশাল বড় বড় লরিগুলো যখন কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, তখন আমাদের বাড়িঘর নড়তে থাকতো। তো আমাদের ওইখানে তাপমাত্রা এমনিতেই বেশি থাকে, তার মধ্যে যখন এটা ফুললি শুরু হবে, তখন তো তাপমাত্রা সবসময় 40 ডিগ্রির উপরে থাকবে, মানে থাকাটা অনেক ভয়াবহ একটা অবস্থা। তা আমি ভাইয়াকে বললাম, এক কাজ কর ভাইয়া, বাড়িঘর সব বিক্রি করে দে, জায়গা সম্পত্তি যা যেখানে আছে সব বিক্রি করে দে, বিক্রি করে একটা কাজ কর, অন্য কোথাও গিয়ে বাড়িঘর কেন, নাইলে বিদেশে কোথাও গিয়ে সেটেল হয়ে যা। তো ভাইয়া বলতেছে, আরে বোকা, আমি
আমার জায়গা বিক্রি করে দিব আতঙ্কের কারণে, তো এই জায়গা কে কিনবে? তো এটা একটা হইতে পারে সরকার থেকে, অনেক সময় তো এটা সরকারেরই রেসপন্সিবিলিটি, কারণ এখানে আমাদের অনেক জায়গা, আমাদের এই যে জায়গাটা আছে আমার চাচারা আমরা মিলে যে এটা 16 বিঘা একটা জায়গা, 16 বিঘা একটা জায়গার এখন বর্তমান মূল্য তো আপনারা বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ দাম। তো এই জায়গাগুলো তো আসলে নর্মাল কেউ এসে কিনতে চাইবে না, কেউ চাইবে এরকম একটা জায়গার পাশে এরকম একটা যেখানে সমস্যা হইতে পারে সেখানে কেউ টাকা দিয়ে তো জায়গা কিনতে চাইবে না। তো সরকার থেকে অনেকবারই এরকম উদ্যোগ শুনেছিলাম যে সরকার নিয়ে নিবে, আমাদেরকে তুলে দিবে, টাকা দিয়ে দিবে। টাকা তো অবশ্যই দিতে হবে, কারণ না হলে আমরা আমাদের বাড়ি ঘর জায়গা সব দিয়ে দিব, টাকা তো অবশ্যই আমাদেরকে দিতে হবে। তো কি হবে জানি না, মানে ভাইয়ার কথা শুনে আমার কাছে একটু মানে ভয়ই লাগতেছিল। আসলেই তো স্বাভাবিক, কারণ এটা তো মানে খুবই একটা ডেঞ্জারাস জিনিস আর কি। আমরা হিরোশিমা নাগাসাকির কথা সবাই জানি, যাই হোক আল্লাহ মাফ করুক, এরকম কিছু যেন কখনো না হয়। এরকম কিছু হলে এটা শুধুমাত্র আমাদের এলাকা না, আল্লাহ মাফ করুক, পুরো অনেকখানি এলাকা জুড়ে এগুলোর প্রভাব সারা বছরের পর এখনও নাকি হিরোশিমা নাগাসাকি এখনও সেটার মানে প্রভাবটা ওনারা কাটায় উঠতে পারে নাই। তো সবই আল্লাহর ইচ্ছা, বাট একদম ঘরের পাশে, হ্যাঁ গর্বের, আমাদের জন্য খুবই গর্বের। আমাদের রূপপুরকে এখন পুরো ওয়ার্ল্ড চিনে। 33তম পারমাণবিক দেশ মনে হয় বাংলা গো, 33তম দেশ মনে হয় বিশ্বে পারমাণবিক উৎপাদনের, বাংলাদেশ 33তম দেশ মনে হয় বাংলাদেশ পারমাণবিকে। তো এটা তো অবশ্যই একটা গর্বের, কিন্তু যতই গর্বের হোক আমি আসলে কোনোভাবেই খুশি হতে পারতেছি না, কারণ আমাদের সব আত্মীয় স্বজন, আমার চাচারা, আমাদের সবার আশেপাশে পাড়া প্রতিবেশী, আমাদের জন্ম থেকে শুরু করে আমরা ওইখানেই আমাদের সব কিছু। তো এটা আসলে সত্যি আমাদের জন্য একটু ভয়ের এবং টেনশনের। তো ভাইয়ার কথা শুনে আমার আরও ভয় এবং টেনশন লাগতেছিল যে আসলে সত্যি কথা মানে কেমন না জিনিসটা। তো সব কিছু মিলায় তার মধ্যে আমি নিচ থেকে হাঁটাহাঁটি করে আসার পরে আমি আবার এই মেসেজটা, আমাদের যে একটা বিজনেস যে গ্রুপ আছে, গ্রুপে এই যে মহিলা কি বলতে চাইছিলাম, বেটি বলতে চাইছিলাম, যাই হোক এই মহিলা যে আমার পেজে যে মেসেজ দিছে, সে আবার আমাদের গ্রুপে পোস্ট করে বলতে আপু এটাই কি গ্রুপে মেসেজ দিছে। তা আমি তখন ওনার নামটা আবার আরবিতে লেখা, হাসিনা আক্তার, এটা আবার আরবিকে লেখা। উনি আবার প্রোফাইল পিকচারে দোয়া দিয়ে রাখছে, দোয়া কি জানি একটা প্রোফাইল পিকচারে দোয়াটা আমি বলতে পারতেছি না, বাট কোনো একটা দোয়া উনি প্রোফাইল পিকচারে দিয়ে রাখছে। আরে ভাই তোমরা নামটা লিখছো আরবিকে, আলহামদুলিল্লাহ, খুবই খুশি হয়েছি। একটা দোয়া দিয়ে রাখছো প্রোফাইল পিকচারে, আলহামদুলিল্লাহ। তোমার প্রোফাইলটা পড়লে যে কোনো মানুষ দোয়াটা করবে। এই যে ভাই, এই যে ফাতরামিটা করলা বা এই যে ফাজলামিটা করলা, তুমি আমার থেকে 5,000 টাকা পাও। আরে আল্লাহ, ও আল্লাহ আছে উপরে একজন। মানে মানুষের এত সময় কেমনে ভাই, আমি জানি না ভাই, মানুষের এত সময় থেকে আসে। যাই হোক, আমরা তো সময় করে উঠতে পারি না। মনে হয় দিন আর একটু বড় হইলে আর একটু ভালো হইতো, মনে হয় আর একটু সময় পাইতাম। সব কিছু মিলায় আসলে যাই হোক, এটা কোনো বড় ডিল না, এরকম মানুষ থাকবেই, এগুলো আসলে কোনো বিষয় না। এই সব মানুষের কোনো খাইটায় কাজ নাই, তো কি করবে, কাজ নাই, একটা কিছু করি। কি হয়েছে ওলি বাবলি ছোট্ট বাবুটা পুচু পুচু। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বক বক করলাম অনেকক্ষণ, ভাল লাগে আপনাদের সাথে কথা বললে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।